গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৪। আমাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হলো। শুক্রবার বাদ জুম্মা, ১০,০০০ টাকা কাবিনে আমার বিয়ে হয়ে গেল। এতদিন জানতাম মেয়ে ৩ বার কবুল না বলা পর্যন্ত কবুল হয় না। সেদিন জানলাম লজ্জাবশত যেসব নারী কবুল বলতে চায় না, তারা রেহেলের উপর রাখা কোরআন শরীফ ৩ বার স্পর্শ করলেই কবুল হয়। আমার হাত ধরে জোর করে ৩ বার কোরআন শরীফ ছুঁয়ে দেওয়া হলো। বের অনুষ্ঠান শেষ হতে হতে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আর তখন শুরু হলো নানান ধরনের ঝামেলা। একদল মুক্তিযোদ্ধা হুজুরখানা লক্ষ্য করে এলোপাথারি গুলি করা শুরু করল। মুক্তিযোদ্ধা নামে যে একটা দল তৈরি হয়েছে, তারা যুদ্ধ শুরু করেছে, এ বিষয়ে আমি কিছুই জানতাম না। মুক্তিযোদ্ধারা কিছুক্ষণ গুলি করে চলে গেল। তাদের গুলিতে কারো কিছু হলো না, শুধু ইরাজ মিয়া নামের একজনের হাতের কবজি উড়ে গেল। সে বিকট চিৎকার করে শুরু করল, আম্মাজি আমারে বাঁচান, আম্মাজি আমারে বাঁচান। মুক্তিযোদ্ধাদের ভয়ে কেউ তাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে গেল না। ক্যাপ্টেন শামস জিপে করে দলবল নিয়ে এলেন। মিলিটারিরা আকাশের দিকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুড়ে চলে গেল। সে রাতে অমাবস্যা ছাড়াই জুলেখা বিবির উপর জিনের আসর শুরু হলো। আজকের আসর অন্যান্য দিনের চেয়ে ভয়াবহ। তিনি পুরুষের গলায় চেঁচাতে লাগলেন, শরীর জ্বলিয়া যায়, বরফ পানি দে, বরফ পানি দে। ঘরে বরফ নেই। দাসীরা তার গায়ে কলসি কলসি পানি ঢালতে লাগলেন, তাতে তার জ্বলুনি কমল না। একতলার একটা বড় ঘরে পালঙ্কের উপর আমি বসে আছি। স্বামীর জন্য অপেক্ষা। এই ঘরেই বাসর হবে। ঘরে আগরবাতি জ্বালানো হয়েছে। বাসরের আয়োজন বলতে এটুকুই। আমার স্বামী হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর এলেন শেষ রাত্রে। তাকে বিব্রত ও ক্লান্ত দেখাচ্ছে। আগে তিনি যেমন আমার দিকে চোখ তুলে তাকাতেন না, এখনো তাকাচ্ছেন না। তিনি খাটে বসতে বসতে কয়েকবার হাই তুললেন। আমি সহজ ভঙ্গিতে বললাম, ইরাজ মিয়ার চিৎকার শোনা যাচ্ছে না, সে কি মারা গেছে? তিনি হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, হুম, সবাই আল্লাহর ইচ্ছা, ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না। আমি বললাম, এখন আপনাকে একটা জিনিস দেখাবো, আপনি ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। এই দেখুন একটা পিস্তল, এখানে ১২ রাউন্ড গুলি ভরা আছে। সেফটি ক্যাচ লাগানো বলে ট্রিগার টিপলেও গুলি হবে না। এ দেখুন আমি সেফটি ক্যাচ খুলে ফেললাম, এখন ট্রিগার টিপলেই গুলি হবে। তিনি এতটাই হতভম্ব হলেন যে তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বের হল না। আমি বললাম, এখন আমি যদি গুলি করি তাহলে প্রচণ্ড শব্দ হবে, কিন্তু কেউ এখানে আসবে না। সবাই ভাববে মুক্তিবাহিনী আবার আক্রমণ করেছে। তুমি গুলি করবে? আমি বললাম, ভোর হতে বেশি বাকি নেই। আপনি যদি লুকিয়ে স্টেশনে আমাকে নিয়ে ঢাকা ট্রেনে তুলে দেন, তাহলে গুলি করব না। যদি রাজি না হন, অবশ্যই গুলি করব। এতে মন খারাপ করবেন না। যা ঘটবে আল্লাহর হুকুমেই ঘটবে। আর আপনি যদি আমাকে পালিয়ে যেতে সাহায্য করেন, সেটাও করবেন আল্লাহর হুকুমেই। তিনি মূর্তির মতো বসে আছেন। তার দৃষ্টি আমার হাতে ধরে রাখা পিস্তলের দিকে। তিনি খুব ঘামছেন। মাঝে মাঝে হাত দিয়ে কপালের ঘাম মুছছেন। ফজরের আজান হলো। তিনি বললেন, চলো, তোমাকে নিয়ে শ্যামগঞ্জের দিকে রওনা হই। সকাল ৯টায় একটা ট্রেন ভৈরব হয়ে ঢাকায় যায়। তিনি আমাকে শ্যামগঞ্জের ট্রেনে তুলে দিয়ে চলে যেতে পারতেন, তা করলেন না, আমার সঙ্গে রওনা হলেন। একজন স্বামী তার স্ত্রীকে যতটা যত্ন করে ততটাই করলেন। ট্রেনের কামরা ফাঁকা ছিল। তিনি আমাকে ব্রেঞ্চে পা ছড়িয়ে শুয়ে ঘুমাতে বললেন। আমিও তাই করলাম। পথে কোনো মিলিটারি চেকিং হলো না, কিংবা হয়তো হয়েছে, আমি ঘুমিয়েছিলাম দেখে জানি না। ঢাকায় পৌঁছালাম বিকেলে। তখন ভারী বর্ষণ হচ্ছে, রাস্তায় হাঁটু পানি। রিকশায় ভিজতে ভিজতে বাড়ির দিকে যাচ্ছি। আমার স্বামী বললেন, আমার কিন্তু ফিরে যাওয়ার ভাড়া নেই। আমি জবাব দিলাম না।
আমাদের বাড়ির গেট খোলা, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দাদাজান ভীত মুখে দরজা তিনি দাঁড়িয়ে রেখেছেন। মুখ ভর্তি দাড়ির জঙ্গলে তাকে চেনা যাচ্ছে না। আমাকে দেখে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। টেনে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমার মনেই পড়ল না একজন মানুষ গেটের বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, তার ফিরে যাওয়ার ভাড়া নেই। দারাজান স্তব্ধ হয়ে হুজুরখানার সব গল্প শুনলেন। ক্যাপ্টেন শামসের আগমন, আমার বিবাহ, কিছুই বাদ গেল না। দারাজান বললেন, বিয়ের পর বরটার সঙ্গে তোর কি কিছু হয়েছে? আমি বললাম, না। দারাজান হাঁপ ছেড়ে বাঁধছিলেন। তাহলে বিবাহ বৈধ হয় নাই? জাহাঙ্গীর হারামজাদাটাকে আমি লাঠি দিয়ে বের করছি। দারজান হয়তো হাফিজ জাহাঙ্গীরকে লাঠি দিয়ে বিদায় করতে ঘর থেকে বের হলেন, ফিরলেন তাকে সঙ্গে নিয়ে। তিনি এতক্ষণ ঝুম বৃষ্টিতে ভিজেছিলেন। দাদাজান বললেন, তুমি আমার নাতনিকে কষ্ট করে পৌঁছে দিয়েছ, এজন্য তোমাকে ধন্যবাদ। শুকনো কাপড় দিচ্ছি, কাপড় পরো। খাবার দিচ্ছি, খাবার খেয়ে বিদায় নাও। আমার নাতনি তোমাকে তালাক দিয়েছে, কাজেই তুমি তার স্বামী না। জাহাঙ্গীর হালকা গলায় বলল, সে আমাকে তালাক দিতে পারবে না। কেন পারবে না? তাকে বিয়ের সময় সেই অধিকার দেওয়া হয় নাই। দাদাজান বললেন, তাহলে তুমি তালাক দিবে। আমি কাজী ডেকে আনছি, তুমি কাজীর সামনে তালাক দিয়ে বিদায় হবে। বুঝেছ? জি। জাহাঙ্গীর ভেজা কাপড় বদলালেন না, খাবারও খেলেন না। কঠিন চোখ মুখ করে সোফায় বসে রইলেন। দাদাজান বললেন, হারামজাদা, তুই আমাকে চিনিস না, আমি তোর চামড়া খুলে ফেলব। জাহাঙ্গীর বললেন, গালাগালি কেন করছেন? যা করা হয়েছে আপনার নাতের মঙ্গলের জন্য করা হয়েছে। দারাজান বললেন, আবার ফরফর করে কথা? আমি কাঁচি দিয়ে তোর জিভ কেটে ফেলব। দাঁড়া, কাঁচি নিয়ে আসি। দারাজান হঠাৎ কেন রেগে অস্থির হলেন বুঝলাম না। তিনি সত্যি সত্যি বিশাল এক কাঁচি নিয়ে ফিরলেন। তার আগেই জাহাঙ্গীর সোফায় এলিয়ে পড়লেন। জ্বরে তার গা পুড়ে যাচ্ছিল। এ মানুষটা গুনে গুনে ৩ সপ্তাহ প্রবল জ্বরে ভুগল। তাকে রাখা হলো একতলার একটা ঘরে। বাংলা সিনেমার নায়িকাদের মতো আমি আমার স্বামীর সেবা যত্ন করলাম তা যেন কেউ মনে না করেন। মাঝে মাঝে দরজার সামনে উকি দিয়েছি, এ পর্যন্তই। তার নিউমোনিয়া হয়ে গিয়েছিল। ডাক্তার জবাব দেওয়ার পর দারাজান তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন। কঠিন গলায় বললেন, হাসপাতালে গিয়ে মরুক, আমার এখানে না। ন্যাশনাল হাসপাতালের সঙ্গে ব্যবস্থা করা হলো। তারা অ্যাম্বুলেন্সে রুগী নিয়ে চলে গেল। রুগী সবাইকে অবাক করে দিয়ে বলল, আমাকে হাসপাতালে নিতে হবে না, আমার রোগ সেরে গেছে। আমার বাপজানের মৃত্যু হয়েছে। আমি এখন গদিন সিং পীর। দাদাজান বললেন, তোমাকে কে বলেছে? জিনের বাদশা এসে বলে গেছে? তিনি এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আল্লাহপাক যখন কাউকে বিপদ দেন তখন পরপর ৩ বার দেন। তোমার জীবনে আরো ২ বার মহাবিপদ আসবে, তখন এক মনে দোয়া গাঞ্জল আরস পাঠ করবে। আরেকটা কথা, কুকুর থেকে সাবধান, একটা পাগলা কুকুর তোমাকে কামড়াবে। দাদাজান বললেন, চুপ থাক বুরবাক। ফকির সাহেব চলে এসেছেন। পেটে পাড়া দিলে নাক মুখ দিয়ে ফকিরি বের হয়ে যাবে। হাফেজ জাহাঙ্গীর দাদাজানের কথা শুনে মনে হয় মজা পেয়েছেন। তার মুখ ভর্তি হাসি। দাদাজান বললেন, তুই হাসছিস কেন? আপনার অকারণে রাত দেখে হাসছি। আপনি চাইলে আপনাকে একটা তাবিজ দিব। তাবিজ ধারণ করলে রাগ কমবে। আর একটা কথাও না, কথা বললেই থাপ্পড় খাবি। ন্যাশনাল হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে রেল স্টেশনে পাঠিয়ে দেওয়া হলো। আমরা তার ভাড়া দিতে ভুলে গেলাম, তিনিও চাইলেন না। মার্চ মাস। সে বছর মার্চ মাসে অস্বাভাবিক গরম পড়েছিল। আকাশ থেকে রোদের বদলে আগুন ঝরছে। গাছের কোনো পাতাই নড়ছে না। আসন্ন দুর্যোগে ঝিঝি পোকা দিনের বেলা ডাকে, এখন তাই ডাকছে।
প্রচণ্ড গরমে কালো পোশাক পরা আর্টিলারির প্রধান মেজর ফারুক খুব ঘামছেন। গায়ের কালো শার্ট ভিজে উঠেছে। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ মেঘে ঢাকা। গত কয়েকদিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। মেঘের কারণেই গরম বাড়ছে। গ্রিন হাউস ইফেক্ট। একসময় নাকি পৃথিবীর গরম বাড়তে বাড়তে এমন হবে যে মানুষ ও পশু পাখির বাসের অযোগ্য হবে। ফারুকের মনে হচ্ছে সেই দিন বেশি দূরে না। মেজর ফারুক দলবল নিয়ে চট্টগ্রামের ৮ হাজারের জঙ্গলে। তার শীতকালীন রেঞ্জ ফায়ারিংয়ের শিডিউল। মার্চ মাসে শীত নেই, চামড়া পোড়ানো গরম পড়েছে। সকালবেলা মাঝারি পাল্লার কামানে কয়েক দফা গুলি চালানো হয়েছে। জওয়ানরা তার মতোই ক্লান্ত। তিনি সুবেদার মেজর ইশতিয়াককে ডেকে বললেন, আজকের মতো ফায়ারিং বন্ধ। ইশতিয়াক বলল, স্যারের কি শরীর খারাপ করেছে? ফারুক বললেন, আই এম ফাইন, গেট মি এ গ্লাস অফ ওয়াটার। তার জন্য তৎক্ষণাৎ পানি আনা হলো। পানির গ্লাসে বরফের কুচি ভাসছে। ফারুক গ্লাস হাতে নিয়েও ফেরত পাঠালেন। ইশতিয়াক বলল, স্যার, পানি খাবেন না? ফারুক বলল, না। একজন সৈনিক সর্বাবস্থার জন্য তৈরি থাকবে। সামান্য গরমে কাতর হয়ে বরফ দেওয়া পানি খাবে না। বরফ ছাড়া পানি দেই না। মুক্তিযুদ্ধের সময় এক নাগারে ২ দিন পানি না খেয়েছিলাম। ইশতিয়াক বলল, পানি ছাড়া কেন ছিলেন স্যার? বাংলাদেশে তো পানির অভাব নেই। যেখানে ছিলাম সেখানে সুপেয় পানির অভাব ছিল। সবাই পাট পচা নোংরা পানি। ভাগ্যিস পানি খায়নি। যারা খেয়েছিল তারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল। সেবার আমাদের হাতে অল্প বয়সী একজন পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছিল। তার সঙ্গে ছিল বোতল ভর্তি পানি। দাঁড়াও, তার নামটা মনে করি। এজ দিয়ে নাম। ইদানিং কেন যেন পুরনো দিনের কারো নামই মনে পড়ে না। যাক, মনে পড়েছে। শাম, রাজপুত্রের মতো চেহারা। মাইকেল অ্যাঞ্জেলোর ডেভিডে খুঁত থাকলেও তার কোনো খুঁত ছিল না। খাড়া নাক, পাতলা ঠোঁট, মাথার চুল কোঁকড়ানো, আবুল আহাবের গায়ের মতো রং। স্যার, আবুল আহাবকে? আমাদের প্রফেটের চাচা। ওই সূরা নিশ্চয়ই পড়েছ, আবুল আহাবের ২ হস্ত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। পড়েছি স্যার, সূরা লাহাব। লাহাব শব্দের অর্থ আগুন। আবুল আহাব এর অর্থ আগুনের পিতা। লাহাবের গাত্রবর্ণ ছিল আগুনের মতো। ক্যাপ্টেন শামসের গায়ের বর্ণও তাই। সঙ্গে ক্যামেরা থাকলে তার একটা ছবি তুলে রাখতাম। মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে যে জিনিসটার অভাব অনুভব করেছি তা হলো একটা ভালো ক্যামেরা। ছবি তোলার মতো অপূর্ব সব সাবজেক্ট পেয়েছি। সমস্যা হচ্ছে সৈনিকের হাতের রাইফেল বানায়, ক্যামেরা বানায় না। এখন অবশ্য আমার সঙ্গে ক্যামেরা আছে, লাইকা নাম, জার্মানির ক্যামেরা। কিন্তু ছবি তোলার সাবজেক্ট পাচ্ছি না। সুবেদার মেজর ইশতিয়াক বিনীত গলায় বললেন, স্যার, এক গ্লাস পানি খান। বরফ ছাড়া এক গ্লাস পানি দিতে বলি। না। ক্যাপ্টেন শামসের গল্পটা শোনো। আমি তার পানির বোতলের সবটা পানি ঢক ঢক করে খেয়ে ফেললাম। তাকে বললাম, থ্যাংক ইউ, ইউ সেভড মাই লাইফ। পানির বদলে তুমি কিছু চাও? সে বলল, ইয়েস, আই অলসো ওয়ান্ট টু সেভ মাই লাইফ। আমি বললাম, এটা সম্ভব না। কিছুক্ষণের মধ্যেই তোমাকে হত্যা করা হবে। সে কিছুক্ষণ শিশুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। শিশুর দৃষ্টির অর্থ হচ্ছে, তুমি কি বলছো আমি তা বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। সে বলল, আমার হাতে কতক্ষণ সময় আছে? আমি বললাম, ০.৫ ঘন্টা ম্যাক্সিমাম। সে বলল, ১ কাপ কফির সঙ্গে একটা সিগারেট খেতে চাই। চা কফি নেই, তোমাকে সিগারেট দিতে পারবো। আমি কেটু সিগারেটের প্যাকেট তার দিকে বাড়িয়ে দিলাম। তাকে বললাম, মৃত্যুর জন্য তৈরি হওয়া মাত্র আমাকে বলবে। শামস বলল, একজন সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি।
পাকিস্তানি ওই ক্যাপ্টেনের কথা আমার মনে ধরেছিল। এখনো সুযোগ পেলে আমি বলি, একজন খাঁটি সৈনিক সবসময় মৃত্যুর জন্য তৈরি। একজন খাঁটি সৈনিক যুদ্ধ ছাড়াও সারা জীবন রণক্ষেত্রে কাটায়। পাকিস্তানের ওই ক্যাপ্টেনের মৃত্যুর জন্য কি আপনার কোনো অনুশোচনা আছে? ফারুক বললেন, অনুশোচনা নেই। তাকে আমি নিজের হাতে গুলি করি। ওই ক্যাপ্টেন আমাদের অনেক মেয়েকে রেপ করেছে। তার অভ্যাস ছিল খুব বাজে। ইশতিয়াক বলল, কি বলেন স্যার? যুদ্ধ ভয়াবহ জিনিস ইশতিয়াক। যুদ্ধে ফান পার্ট লাগে। যাই হোক, এখন এক গ্লাস পানি খাবো। বরফ দিয়েই খাবো। একটা জিপ রেডি করতে বলো। আমি হালিশহর যাব। একজনের সঙ্গে দেখা করব, তবে রাতেই ফিরব। স্যার, আমি কি আপনার সঙ্গে যাব? যেতে পারো। হালিশহরে কার কাছে যাবেন? একজন পীর সাহেবের কাছে যাব। তিনি জন্মান্ধ, বিহারী। কোরআনে হাফেজ বলে অনেকে তাকে আন্ধা হাফিজও ডাকে। তুমি কি তার বিষয়ে কিছু জানো? জি না স্যার। আমার জানা মতে তিনি একমাত্র মানুষ যিনি ভবিষ্যৎ চোখের সামনে দেখেন। আল্লাহ পাক অল্প কিছু মানুষকে অলৌকিক ক্ষমতা দিয়ে পাঠায়। তিনি তাদের একজন। বলেন কি স্যার? আমি তোমাকে সত্য কথা বলছি। ভালো কথা। আমিও যে পীর বংশের সন্তান, তা কি জানো? জি না স্যার। আমি পীর বংশের। বংশের ধারা অনুযায়ী আমি এখন গদিনশীন পীর। অথচ আমার কোনো ক্ষমতা নেই। এটা একটা আফসোস। তবে আফসোস থাকা ভালো। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। ইশতিয়াক বলল, স্যার, আপনি মাঝে মাঝে ফিলোসফারদের মতো কথা বলেন। মেজর ফারুক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সরি ফর দ্যাট। একজন সৈনিক সবসময় সৈনিকের মতো কথা বলবে, ফিলোসফারদের মতো বা রাজনীতিবিদদের মতো কথা বলবে না। আই হেট বোথ দ্য ক্লাসেস। ইশতিয়াক বলল, স্যার, একটা কথা বলি। ফারুক বললেন, বলো। আপনি প্রায় মুক্তিযুদ্ধ নিয়ে চমৎকার সব গল্প করেন, কিন্তু আপনি মুক্তিযুদ্ধে খুব অল্প সময় ছিলে। আপনি যুদ্ধে গেলেন নভেম্বরের শেষ দিকে, দেশ স্বাধীন হল ডিসেম্বরে। ফারুক বলল, তুমি কি আমার গল্প অবিশ্বাস করছো? জি না স্যার। একটা যুদ্ধে ২৪ ঘন্টায় অনেক কিছুই ঘটে যেতে পারে। পারে না? পারে স্যার। ক্যাপ্টেন শামস নিয়ে আমি প্রায় যে গল্পটা করি তার রেকর্ড আছে। জেনারেল ওসমানের যুদ্ধকালীন আর্কাইভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। অতিরিক্ত চালাক হয়েও না। সেনাবাহিনী অতিরিক্ত চালাকদের জন্য নয়। সরি স্যার। টিনের বেড়া, টিনের চালা, ছোট্ট কামরা। দড়ির চারপায়ের এক কোনায় প্রচণ্ড গরমেও উলের চাদর গায়ে আন্ধা পীর বসে আছেন। চারপায়ের এক কোনায় বিশাল হারিকেন। হারিকেনের কাজ ঠিকমতো লাগানো হয়নি বলে বুনকা বুনকা ধোঁয়া বের হচ্ছে। বাতাসের কারণে ধোয়া যাচ্ছে আন্ধা পীরের নাকে মুখে। তাতে তাকে বিব্রত মনে হচ্ছে না। চাদরের বাইরে তার ডান হাত বের হয়ে আছে। হাতে মোটা দানার তসবি। দানাগুলোর এক একটির রং এক এক রকম। মেজর ফারুকের হঠাৎ মনে হলো, এরকম একটা তসবি ফরিদা পেলে খুশি হতো, মালা বানিয়ে গলায় পরত। এ ধরনের চিন্তা মাথায় আসায় ফারুক খানিকটা লজ্জিত বোধ করলেন। ফারুক বললেন, পীর সাহেব, আসসালামু আলাইকুম। আন্দা হাফেজ সালামের জবাবে মাথা নাড়লেন, মুখে সালামের উত্তর দিলেন না। আন্দা হাফেজ পরিষ্কার শুদ্ধ উর্দুতে বললেন, আপনি সৈনিক মানুষ। আপনি কষ্ট করে আমার কাছে এসেছেন, আমি আপনার জন্য কি করতে পারি বলুন। আন্দা হাফেজ হাসতে হাসতে বললেন, আমি কোনো আধ্যাত্মিক ক্ষমতায় এই সংবাদ পাইনি। আপনি বুট পায়ে দিয়ে এসেছেন, বুটের শব্দে টের পেয়েছি। বুট জোড়া খোলে আমার পাশে বসুন। ফারুক তাই করলেন। আন্ধাবীর বললেন,
সৈনিকদের সম্পর্কে একটি রসিকতা শুনবেন? শুনব। বলা হয়ে থাকে সৈনিকদের বুদ্ধি থাকে হাঁটুতে। এটা ঠিক না। তাদের বুদ্ধি থাকে বুট জুতায়। যখন তারা বুট পরে তখন তারা বুদ্ধিশূন্য মানুষে পরিণত হয়। তখন তাদের বুদ্ধি চলে যায় বুট জুতায়। এ কারণে কোনো সৈনিক যখন আমার কাছে আসে তখন আমি তাকে বুট খুলে আমার কাছে বসতে বলি। এখন বলুন আমার কাছে কেন এসেছেন? ফারুক বললেন, আমি একটা কাজ করার পরিকল্পনা করেছি। আপনার দোয়া নিতে এসেছি। আন্ধাপীর বললেন, আপনার ডান হাতটা আমার দিকে বাড়ান, আমি ধরে দেখি। ফারুক হাত বাড়ালেন। আন্ধাপীর ২ হাতে ফারুকের হাত ধরলেন। সাংবাদিক আন্থনি ম্যাসকারেনাসের কাছে দেওয়া বর্ণনায় মেজর ফারুক হাত ধরাধরি এই অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, হঠাৎ তার মনে হলো শরীর দিয়ে যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো তার শরীর অবশ হয়ে গেছে। মেজর ফারুকের বর্ণনার সঙ্গে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সাধক অনুকূল ঠাকুরের প্রথম সাক্ষাতের মিল আছে। শীর্ষেন্দু লিখেছেন, ঠাকুর আমার গায়ে হাত রাখা মাত্র আমার শরীরের ভিতর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত হলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমার শরীর অবশ হয়ে গেল। আন্দা হাফেজ ফারুকের হাত ছেড়ে দিয়ে বললেন, আপনার পরিকল্পনা অতি বিপজ্জনক এবং অতি ভয়ঙ্কর। কাজটি যদি আপনি নিজের কোনো স্বার্থসিদ্ধির জন্য না করেন তাহলে সফল কাম হবেন এবং বিপদেও পড়বেন না। তবে সময় এখনো আসেনি। যে কোনো কাজের জন্য নির্ধারিত সময় আছে। ফারুক বললেন, নির্দিষ্ট সময় সম্পর্কে আপনি কি আমাকে জানাবেন? জানাব। ফারুক বলল, যদি ইজাজত দেন তাহলে আমি উঠব। আন্দা হাফেজ মাথা নাড়লেন এবং ফারুকের দিকে হাতের তসবি এগিয়ে দিলেন। ক্ষীণগলায় বললেন, আমার সামান্য উপহার গ্রহণ করুন। এই উপহার আপনার কোনো কাজে আসবে না তা জানি, তবে আপনার প্রিয় কাউকে উপহার দিতে পারেন। একই জিনিসের নানান ব্যবহার হয়ে থাকে। যে লাঠি দিয়ে অন্ধ মানুষ পথ চলে সে লাঠি দিয়ে মানুষও খুন করা যায়। হাতের তসবি গলার মালাও হতে পারে। আন্দা হাফেজের কথার মাঝখানে ৪ পায়ের নিচ থেকে ২টি বিড়াল লাফ দিয়ে হাফেজের দুপাশে বসল। ফারুকের মনে হলো বিড়াল দুটিও অন্ধ। জিপ শহরের দিকে ছুটে চলেছে। ফারুক চোখ বন্ধ করে বসে আছেন। তাকে খুবই ক্লান্ত মনে হচ্ছে। আকাশে ঘন ঘন বিজলি চমকাচ্ছে। ঠান্ডা বাতাসও ছেড়েছে। মনে হয় দূরে কোথাও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি দূরেই হতে থাকবে নাকি এগিয়ে আসবে? বড় ধরনের ঝাঁকি খেয়ে জিপ থেমে গেল। ফারুক বললেন, সমস্যা কি? ড্রাইভার বলল, চাকা পাংচার হয়েছে স্যার, স্পেয়ার আছে, ১০ মিনিট লাগবে। ফারুক সিগারেট ধরাতে ধরাতে বললেন, টেক ইউর টাইম। টিয়াক বলল, স্যার কি জিপ থেকে নামবেন? ফারুক জবাব দিলেন না। সিগারেটের টান দেওয়া মাত্র তার মাথায় আবারও পুরনো পরিকল্পনা চলে এসেছে। শেখ মুজিবকে হত্যা করে দেশে একনায়কতন্ত্রের অবসর ঘটানো। পরিকল্পনা এখন ঈগল পাখি। পাখির দুটি ডানার একটি ডানা হল সামরিক। হত্যা কিভাবে করা হবে, কারা করবে? দ্বিতীয় ডানা হচ্ছে রাজনৈতিক। এত বড় ঘটনার রাজনৈতিকভাবে কিভাবে সামাল দেওয়া হবে? এ দায়িত্ব দেওয়া হয়েছে তার ভাইরা ভাই মেজর রশিদকে। সে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারপর ভরসা করা যায়। কাগজে কলমে করা নিখুঁত পরিকল্পনা বাস্তবে ভেস্তে যায়। তুচ্ছ কারণেই ঘটে। এ কিংডম ইজ লস্ট ফর এ নেইল। পরিকল্পনা কি কি কারণে জলে ভেসে যেতে পারে ফারুক তা ভাবার চেষ্টা করল। ১. পরিকল্পনা বাস্তবায়নের আগেই প্রকাশ পেয়ে যাবে। পরিকল্পনাকারীরা ধরা খাবে, তাদের কোর্ট মার্শাল হবে। পাকিস্তানি ক্যাপ্টেন শামস যেভাবে হতবম্ব চোখে পিস্তলের নলের দিকে তাকিয়েছিল, তাকেও সেভাবে কোন এক পিস্তলের নলের দিকে তাকিয়ে থাকতে হবে। ২. মূল পরিকল্পনা অতি অল্প কিছু মানুষকে জানানো হবে।
যাদের দিয়ে কার্য সমাধা করতে হবে। তারা বেঁকে বসতে পারে। তারা বলতে পারে বঙ্গবন্ধুকে হত্যার প্রশ্নই ওঠে না। ৩. ফারুকের হাতে ট্যাঙ্ক বহর আছে। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ৩০টি T-54 ট্যাঙ্ক এবং ৪০০ রাউন্ড ট্যাঙ্কের গোলা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছেন। গোলা এখন গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তালাবদ্ধ। ফারুক ট্যাঙ্ক বাহিনীর প্রধান, কিন্তু তার ট্যাঙ্ক গোলাশূন্য। এমনকি মেশিনগানের গুলি পর্যন্ত নেই। এই ট্যাঙ্ক আর খেলনা ট্যাঙ্ক তো একই। জিপ চলতে শুরু করেছে। জিপের চাকা কখন বদল হয়েছে, কখন জিপ চলতে শুরু করেছে ফারুক কিছুই জানেন না। তিনি এতক্ষণ ছিলেন ঘোরের মধ্যে। হঠাৎ ঘোর কেটেছে। ফারুক আনন্দে অভিভূত হলেন, কারণ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। ঝুম বৃষ্টি। তার ইচ্ছে করছে জিপ থামিয়ে কিছুক্ষণ রাস্তায় নেমে বৃষ্টিতে ভেজেন। তিনি বৃষ্টি বিষয়ক একটা বিখ্যাত কবিতা মনে করার চেষ্টা করছেন, কিছুতেই মনে করতে পারছেন না। শুধু একটা লাইন মনে আসছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান। খন্দকার মোস্তাকের আগামসি লেনের বাড়ির দোতলায় মেজর রশিদ বসে আছেন। তার গায়ে সামরিক পোশাক না, তিনি আজ নকশিদার পাঞ্জাবি পরেছেন, মাথায় কিস্তি টুপি পরেছেন। তাকে দেখে মনে হবে কিছুক্ষণ আগে তিনি একবার নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছেন। মেজর রশিদ বললেন, দেশের মহাবিপদ যদি কখনো হয়, আমরা কি আপনাকে পাব? খন্দকার মোশতাক জবাব দিলেন না। ফর্সি হুক্কা টানতে লাগলেন। অতিরিক্ত গরমের কারণে খন্দকার মোশতাকের গায়ে পাতলা স্যান্ডো গেঞ্জি, মাথায় নেহেরু টুপি। তার আশা ছিল এই টুপি দেশে জনপ্রিয় হবে। তা হয়নি। মুজিব কোট জনপ্রিয় হয়েছে। কালো রঙের এই কোট পরলে নিজেকে পেঙ্গুইন পাখির মতো লাগে। তারপরেও কপালের ফেরে পড়তে হয়। মেজর রশিদ বললেন, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি জবাব দেননি। প্রশ্নের জবাব জানা বিশেষ প্রয়োজন। প্রশ্নটা আবার করছি। দেশের পরম সংকটে আমরা কি আপনাকে পাব? খন্দকার মোশতাক বললেন, আমরা মানে কারা? সেনাবাহিনী। খন্দকার মোশতাক মূল প্রশ্ন এড়িয়ে গিয়ে বললেন, গরম কি পড়েছে দেখেছেন? ফ্যানের বাতাসে লু হাওয়া। রশিদ বললেন, লু হাওয়া বইতে শুরু করেছে। এ অবস্থায় দেশপ্রেমিকদের কর্তব্য কি? খন্দকার মোশতাক বললেন, খানা খান, খানা দিতে বলি। খানা খাব না। আমি আপনার কাছে খানা খেতে আসিনি, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এসেছি। মোশতাক বললেন, বাড়িতে আজ মোরগ পোলাও পেয়েছে, খেয়ে দেখেন, মুখে অনেকদিন স্বাদ লেগে থাকবে। তাছাড়া আপনি গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছেন, খেতে খেতে বলুন। আমি এখন হ্যাঁ না কিছু বলবো না, আমি শুধু শুনে যাব। মেজর রশিদ বললেন, আপনার সম্পর্কে একটা বিশেষ গল্প প্রচলিত। গল্পটির সত্য মিথ্যা আপনার কাছে থেকে শুনতে চাই। খন্দকার মোশতাক শীতল গলায় বললেন, কি গল্প? একবার নাকি আপনি পরিকল্পনা পরিষদ প্রধান ডক্টর নুরুল ইসলাম এবং বঙ্গবন্ধু নাস্তা খাচ্ছিলেন। হঠাৎ বঙ্গবন্ধু বললেন, গত রাতে আমি অদ্ভুত এক স্বপ্ন দেখেছি। আপনি জানতে চাইলেন কি স্বপ্ন? বঙ্গবন্ধু বললেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক আমাকে কোরবানির নির্দেশ দিলেন। তারপর ঘুম ভেঙে গেল। এখন আমি কোরবানি দিতে প্রস্তুত। কোরবানি দিতে হয় সবচেয়ে প্রিয়জনকে। এই মুহূর্তে আমার সবচেয়ে প্রিয়জন হল খন্দকার মোশতাক। ভাবছি তাকেই কোরবানি দিব। মেজর রশিদ কথা শেষ করে তাকিয়ে রইলেন। খন্দকার মোশতাক বললেন, শেখ মুজিবের কোনো রসবোধ নেই। ভুল সময়ে ভুল রসিকতা করে তিনি আনন্দ পান। আর আমরা পেঙ্গুইনরা তাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকি। এটা আমাদের নিয়তি। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দেয়াল, পর্ব ৪। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।